রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ, পালানোর পথ খুঁজে পাচ্ছে না ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা। উসমান হাদির মৃত্যুতে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এর মাঝে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন আবারও দেখলাম গ্রামীণ ব্যাংকের টার্গেট হতে। আবারও গ্রামীণ ব্যাংকের টার্গেট করা হলো, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হলো, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হলো এবং সেখানে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেন। একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া, আক্রমণ করা, বোমা মারা এই ঘটনাগুলো ঘটছে। দর্শক, পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এবং নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, কি পরিমাণ ভয়াবহতা তৈরি হবে দর্শক এখনো বলতে পারছি না। আজকে হাদির মৃত্যুকে ঘিরে এই ধরনের কোনো কর্মসূচি ছিল না। তো ভারত কি আক্রমণের সুযোগ পেয়ে গেল? হাসনাতের 7 সিস্টার্স ভেঙে দেওয়ার হুমকির বিপরীতে ভারতের শোরগোল পড়ে গেছে। মনে করিয়ে দেওয়া হয়েছে ভারত পারমাণবিক দেশ, চাইলে সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে ভারত। ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ফাইনাল আমু করে লামু খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল লাগেছে জিহাদিগুলি। এই মালগুলিরে অ্যারেস্ট করা, এই মালগুলিকে যদি অ্যারেস্ট না করে বাংলাদেশ শান্তি আসবে না। এখানে হাদি একটা জাস্ট ছুতা। আসল কাজ ছিল বাংলাদেশকে তারা জাহান্নাম বানাবে, যে কোনোভাবেও বাংলাদেশে জাহান্নাম বানাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না। এবং যেহেতু এখন তারেক বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে, তারেকের আশাটাকে বন্ধ করতে হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ওসমান হাদির মৃত্যুর খবরে সারা বাংলাদেশ উত্তাল, বিক্ষোভে ফেটে পড়ছে সারা বাংলার মানুষ। দর্শক মন্ডলী, এমতো অবস্থায় কেউ ছুটছে ডেইলি স্টারে আগুন দিতে, কেউ ছুটছে প্রথম আলোতে আগুন দিতে। দর্শক মন্ডলী, এরই মাঝখানে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে কে বা কারা? তো দর্শক, এখন কথা হচ্ছে যে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়েছে ছাত্র জনতা। তাহলে এই গ্রামীণ ব্যাংকে আগুন দিল কারা? দর্শক মন্ডলী, বিশ্লেষকরা বলছেন যে হতে পারে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থকেরা, অথবা এখানে তৃতীয় কোনো পক্ষের হাত থাকতে পারে। দর্শক মন্ডলী, আপনার কাছে কি মনে হচ্ছে? এই যে সারা দেশে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে আগুন দেওয়া হচ্ছে, সেটা আসলে কারা দিচ্ছে? আওয়ামী লীগ দিচ্ছে, নাকি আওয়ামী লীগকে ফাঁসাতে তৃতীয় কোনো পক্ষ মাঠে নেমেছে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক মন্ডলী, এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই যে হাসনাত আব্দুল্লাহ ফাইনাল আমু করে লামু খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল লাগেছে জিহাদিগুলি। আজকে দেখলাম এইগুলি ফুললা ফুটবলের মতো হয়েছে। এক একটা খাইতে খাইতে উপরে দিয়ে খায়, নিচ দিয়ে খায়, ব্যাংকে খায়, গলা দিয়ে খায়, খাইতে খাইতে তো গলাই পর্যন্ত ঠেকে গেছে। এই মালগুলিরে অ্যারেস্ট করা, এই মালগুলিকে যদি অ্যারেস্ট না করে বাংলাদেশ শান্তি আসবে না। বেশি না, 1000 এই সকল পোলাপান অ্যারেস্ট করে ফেলা উচিত। পোলাপান মৌলবি সলবি যা আছে অ্যারেস্ট করে ব্রিফ ট্রায়ালে ফেলা দেওয়া উচিত। হ্যাঁ, একেবারে ব্রিফ ট্রায়ালে সংক্ষিপ্ত বিচার করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত। এগুলো সব জিহাদি ক্রিমিনালস। এক হাদির জন্য বাংলাদেশ জ্বালায় ফেলাইতেছে, ব্যাপারটা সেরকম না। এখানে হাদি একটা জাস্ট ছুতা। আসল কাজ ছিল বাংলাদেশকে তারা জাহান্নাম বানাবে, যে কোনোভাবেও বাংলাদেশে জাহান্নাম বানাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না। এবং যেহেতু এখন তারেক বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে, তারেকের আশাটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে মূল। এই ভারতে কিছু না, আর এই ওসমান হাদিও কিছু না। ওসমান হাদি এরা তো শহীদ হওয়ার জন্য আগে থেকে বসেছিল। তাহলে কি এখন প্রতিটা একজন ফাল পারবো, ইচ্ছা করে থ্রেট দিব, একজনকে ভারতকে হুমকি দিব, ওরে হুমকি দিব, 7 সিস্টার উড়ে ফেলাইবো, আর একজন মরবো, আর একজন শহীদ দিবস পালন করবো। ফাইজলামি টাকা পায় না। তাহলে 1971 সালে আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে। তাহলে পাকিস্তানে বেশি আমরা করতে দিলাম কেন দিলাম? সেটা তো সবচেয়ে বড় ভুল ছিল আমাদের, যে পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে। তাহলে তো ওইটা ঘেরা করা উচিত প্রতি 16 ডিসেম্বর আসলে। সেটা কেন করবো না আমরা? সেটা আগে বলা উচিত যে চৌধুরী মনুদ্দিনরা যখন আমাদের যারা ইন্টেলেকচুয়াল তাদেরকে যখন হত্যা করে, তারা যখন চলে গেল ইংল্যান্ডে, আমেরিকায়, এই সকল রাজাকাররা, এই সকল আলবদররা, তাহলে সেটার জন্য আমরা কি করবো এখন? তাহলে তার জন্য আমরা কেন ওদেরকে ক্ষমা করে দিব? ওই হিসাব নিক না আগে। কি এক ওসমান হাদি এর জন্য পুরো বাংলাদেশ জ্বালা দিতেছে না? এটা ওসমান হাদি ফ্যাক্টর না, কারণ ওর ভিতরে ডর ঢুকছে। এই জেহাদিকে ভিতরে ডর ঢুকছে। এই যে এনসিপির পোলাপান, চ্যাংরা পোলাপান, ওকে ভিতরে ডর ঢুকছে। চ্যাংরা তো রক্ত গরম তো। ওই যে ফাল পার্সে মনে করছে হাসিনারে ফালাই দিছি, জনগণরা আসলে ওকে পিছিয়ে ছিল ওই সময়। অগতের শক্তিটা দূর, ওইটা তারা বুঝে নাই। ওটা এখন বুঝবো, বুঝছেন না? কারণ কি জানেন, এগো ভিতরে ডট ঢুকে গেছে। চিন্তা করে ওসমান হাদিরে ফালাই দিছে, কোনদিন আমারে ফালাই দেয়, কোনদিন ওরে ফালাই দেয়। তো খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে গেছে এদের বেসিক্যালি খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে গেছে। এর জন্য ডরের চোট এগুলি করতেছে। ওই যে মোমবাতি নিবার আগে বুদবুদ করে, কারণ জানে এরা আন্তর্জাতিক ক্ষেত্রেও সমালোচিত হয়ে গেছে। কারণ ইউনূস সরকার প্রচন্ড সমালোচিত হয়েছে।
গণতন্ত্র গণটিপা হত্যা করছে, বিচারের নামে প্রহসন করছে। আরে ভাই, আওয়ামী লীগের বিচার করে না করছে কে? সুষ্ঠু বিচার তো করতে পারেন নাই, করছেন বিচার নামে প্রহসন করছেন। ওই যে রাজাকারদের দিয়ে বিচার করেন নাই, তাজুলের মতো রাজাকারদের বিচার করেন নাই, করছেন। তাইলে এরা সব দিক দিয়ে আন্তর্জাতিক মহলেও এবং পার্শ্ববর্তী সকল দেশের কাছে এর আবেদন হারাই ফেলছে। এদেরকে সবাই সন্ত্রাসী মনে করে। এখন তাই ফাল পারতেছে। আর ওই যে ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে ইল্লু পিঙ্কু এদেরকে বাতাস দেয়, এদেরকে উস্কায় দেয়। এদেরকে উস্কানের ফলে প্রথম আলো, ডেইলি স্টার এগুলি তো বহুত আগে টার্গেট। কারণ ওই যে আরেক রাজাকার আছে না, রাজাকারের পোলা মাহমুদুর রহমান, আমার দেশ, যার মায় কিনা সংগ্রামের এডিটর ছিল, এই রাজাকারের জারদ সন্তান মাহমুদুর রহমান, বুঝছেন না? এই মাহমুদুর রহমান আমার দেশের পত্রিকার ব্যবসা বাড়ানোর জন্য ওই আগুন জ্বালাই দিব, আপনার ডেইলি স্টার আগুন জ্বালাই দিছে, প্রথম আলো আগুন জ্বালাই দিছে, মানুষগুলোর জীবন বিপন্ন করছে। ওখানে সাংবাদিকদের আক্রমণের শিকার করছে, তাদের শরীরে আঘাত করছে, তারা পুইরা পড়তে নিছিল, মরে গেছে কিনা কয়জন কে জানে। এরপরে যদি লুপিকে কয় না থাক, ফিরে আসো, চলবো না। ক্রাইম কিন্তু তোমরা করে ফেলছি লুপিঙ্কু। ভারতের সাংবাদিকরা, ভারতের সরকারের যদি কেউ শুনে থাকে, এটা উচিত হবে ভারতের সরকারের ক্ষমতা ব্যবহার করে এই ইল্লু পিঙ্কু জাগের বিরুদ্ধে অলরেডি আমরা বিভিন্ন নালিশ দিয়ে রাখছি, এগুলো ঘাড়ে ধইরা জেলের ভিতরে পড়া। এই আইন কিন্তু আছে, আন্তর্জাতিক লতে এই স্টেপ নেওয়া যায়। তাহলে ইল্লু পিঙ্কুরে সোজা করা উচিত। এবং তারপরে বাংলাদেশে এই ক্রিমিনালগুলি আছে না, এই যে হাসনাত আব্দুল্লাহ, ফাইটাল আমু, করে আলামু, খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল গেছে গা জিহাদিগুলি। আজকে দেখলাম এইগুলি ফুল্লা ফুটবলের মতো হয়েছে, এক একটা খাইতে উপরে দেয়া খায়, নিচ দেয়া খায়, ব্যাংকে খায়, গলা দিয়ে খায়, খাইতে তো গলাই পর্যন্ত ঠেকে গেছে। এই মালগুলিরে অ্যারেস্ট করা, এই মালগুলিকে যদি অ্যারেস্ট না করে বাংলাদেশ শান্তি আসবে না। বেশি না, 1000 এই সকল পোলাপান অ্যারেস্ট করে ফেলা উচিত। পোলাপান মৌলবি সুলবি যা আছে অ্যারেস্ট করে ব্রিফ ট্রায়ালে ফেলা দেওয়া উচিত। হ্যাঁ, একেবারে ব্রিফ ট্রায়ালে, সংক্ষিপ্ত বিচার করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত। এগুলো সব জিহাদি ক্রিমিনালস। কথা কন না কেন, স্টেট বলেন। আর বিএনপি, আওয়ামী লীগ এই বিষয়ে ইউনাইটেড হইতে হবে। ভাই, আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার সুষ্ঠু করেন না, বিএনপির ক্ষমতা এসে সুষ্ঠু বিচার করুক। আর বিএনপি যা অন্যায় করছে তারও বিচার হোক। বিএনপি তো সন্ত্রাসী পালা শুরু করছে, এগুলো তবা করুক। এই যে আজাদ, আড়াই হাজার সন্ত্রাসী এটা পাল্টাছে না, এগুলি তবা করে বিএনপি আওয়ামী লীগ দুজনের দেশের জন্য কাজ করুক। এটা দেশে ইউনাইটেড হয়ে যাক। সবার উপর বাংলাদেশ, সবার উপর 1971 সাল, সবার উপর আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব। এরা একত্র হয়ে যাক, এই দুই দল একত্র। এই হারামজাদা গুলির পেতানি দেখ না কেন, সবগুলির বাইন্দা ভিতরে বলুক না কেন বলবে না? সবগুলি শয়তান। আপনি ভিয়েনা কনভেনশন ব্রেক করে ইউনূস সাহেব, আপনি দেখতেছেন না, যারা একটা বিদেশি রাষ্ট্রের ডেপুটি হাই কমিশন এরা আক্রমণ করে, এরা প্রোটেস্ট, আক্রমণ করে, এরা থ্রেট দেয় বাংলাদেশের মাটিতে দাঁড়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে। প্রতিবেশী রাষ্ট্রে ভুল করলে তার আমিও তো ভারতের অনেক সমালোচনা করি ভারতীয় সরকারের। কিন্তু এর থেকে ভারতের হাই কমিশন জ্বালাই দিব। ভিয়েনা কনভেনশন আছে কি করতে? আন্তর্জাতিক আইনে বাংলাদেশ যে মাইনকে চিপায় পড়তেছে, এটা বুঝেন ডক্টর আপনার কাছে কালকে নাই, হয় আল্লাহর কাছে যাবেন না গতি ছাড়বেন। বাংলাদেশে কি হবে? তাহলে এটা কি আপনার দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশে পেনাল করে দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশ আর্মি প্রধান কি করেন? ভাই, আপনি কি ওয়াকা সাহেব, আপনি কি করেন? আপনি তো বলছেন আপনার উপর আস্থা রাখার জন্য। স্ট্রং হন, অ্যাকশনে যান, এই বান্দরগুলিরে ধরেন, দেশকে ঠান্ডা করেন। কথা নেই, বার্তা নেই, ট্রাক্টর নিয়ে গিয়ে বিল্ডিং ভেঙে ফেলাইবো, আগুন জ্বালায় ফেলাই দিব। কয়জন এরা কয়জন? 1000, 2000, 3000, 5000, 10,000 এর উপরে না। এই 10,000 আপনি ডান্ডা দিয়ে ঠান্ডা করেন, বেশি না, কয়েকশো আর্মি অফিসার লাগবে, আর্মি লাগবে। সোজা করে দেন, দেখবেন এক পিছে কুত্তাটাও হারাইব না। বুঝছেন? বাংলাদেশকে আর কত জাহান্নাম মানবেন আপনারা? আর কত জাহান্নাম হইতে দিবেন আপনারা? এটা ভাবতে হইব। এরা যদি চায় যে এরা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাইব, যদি চায় ঘোষণা দেখ, তাহলে আমরাও প্রস্তুত হই। বাংলাদেশকে বিএনপি, আওয়ামী লীগ, আপনি যাই করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, বাংলাদেশকে মদ থেকে বাঁচাইতে হবে। তার জন্য যা দরকার, যদি আমাদেরকে তৈরি হইতে হয়, তার আমরা তৈরি হবো। যদি মারামারি করার জন্য বাংলাদেশ মারামারি করে দেশকে বাঁচাতে হয়, তো তাই সেটাই আমাদের করতে হবে। কি করা? যদি সরকার আমাদেরকে হেল্প না করে, বাংলাদেশ আর্মি হেল্প না করে, তাহলে আমাদেরকে সেটাই করতে হবে। তাহলে আমরা ডান্ডা রেডি করি ঠান্ডা করার জন্য। আর তো উপায় নাই, আছে। আবারও দেখলাম গ্রামীণ ব্যাংকের টার্গেট হতে, আবারও গ্রামীণ ব্যাংকের টার্গেট করা হলো, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হলো, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হলো এবং সেখানে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেন। এটা কারা করছে? খুব সহজেই অনুমান তো করা যায় কারা করছে, গ্রামীণ ব্যাংক কাদের টার্গেট। কিন্তু সবসময় কি সেই অনুমান সত্য হয়, নাকি মাঝে মাঝে তৃতীয় পক্ষও সুবিধা আদায় করার ফন্দি ফিকির খোঁজে? পুলিশকেই বের করতে হবে এর পেছনের কারণটা কি, এটা কারা
করলো। একের পর এক গ্রামীণ ব্যাংকে আগুন দেয়া, আক্রমণ করা, বোমা মারা, এই ঘটনাগুলো ঘটছে। এবার আবার ঘটলো, কোথায় ঘটলো, কিভাবে ঘটলো? এবার আক্রমণ করা হলো, 3টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো গ্রামীণ ব্যাংক অফিসে। ঘটনাটা ঘটেছে ফেনীতে। গণমাধ্যম বিডি নিউজ 24 এই তথ্যটা নিশ্চিত করছে। অন্য গণমাধ্যমে আমার চোখে পড়েনি, বিডি নিউজে এই খবরটা চোখে পড়েছে। সেখানে তাদের শিরোনামে তারা বলছে যে ফেনীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়ল 3 মোটরসাইকেল। ভোরবেলায় এই ঘটনা ঘটেছে বলে বিডি নিউজ বলছে। বিস্তারিত খবরে তারা বলছে ফেনীতে সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভবনের বারান্দায় থাকা আসবাবপত্র সহ 3 মোটরসাইকেল পুড়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। আজকে ভোরে উপজেলার সরস্বতী ইউনিয়নের বাজারে ব্যাংকটির সরস্বতী বাজার শাখায় এই ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার পরিদর্শক তদন্ত সজলকান্তি দাস তিনি নিশ্চিত করেছেন। গ্রামীণ ব্যাংকের সরস্বতী বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, কে বা কারা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। পুড়ে যাওয়া মোটরসাইকেলের অবস্থাটা দেখেন, এই ছবিটা দেখেন, কি বিভৎস অবস্থা, একেবারে পুড়িয়ে মানে কলকবজা বের করে ফেলেছে একেবারে। নিরাপত্তা প্রহরী বিষয়টি টের পেয়ে স্থানীয় সহায়তায় আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ভবনের বারান্দায় থাকা 3টি মোটরসাইকেল, 2টি বেঞ্চ সহ অনেক কিছুই পুড়ে গেছে। ভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী ফায়ার সার্ভিস অফিস থেকে জানানো হয়েছে ঘটনাস্থলে 20 মিনিটের মধ্যে তারা পৌঁছেছে এবং আগুনের কারণ অনুসন্ধান করার কাজ করছে তারা। পুলিশ পরিদর্শক সজলকান্তি দাস বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একের পর এক গ্রামীণ ব্যাংকে কিন্তু হামলা করা হচ্ছে। সারা দেশে এই ঘটনাটা অনেকবার ঘটতে দেখলাম। এমনকি ঢাকায় গ্রামীণ ব্যাংকের যে প্রধান কার্যালয় মিরপুরে, সেখানেও ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু আমরা দেখেছিলাম। তার মানে গ্রামীণ ব্যাংক একটা বড় টার্গেট হচ্ছে। এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ কি? প্রফেসর ইউনূস, যার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক, মূলত গ্রামীণ ব্যাংকের মাধ্যমেই তো, গ্রামীণ ব্যাংকের কল্যাণেই তো তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। এবং সেই নোবেল প্রাইজ পাওয়া বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূস যখন আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তখন দায়িত্বে থাকা অবস্থাতেই গ্রামীণ ব্যাংকের উপরে এই ধরনের আক্রমণ অনেককেই আতঙ্কিত করছে। গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করছেন তারা আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। এর আগে গণমাধ্যমে আমরা দেখেছিলাম গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ব্যক্তি জীবনেও আতঙ্কের মধ্যে বাস করছেন, তারা বাসাতেও নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছেন। গ্রামীণ ব্যাংক থেকে তাদের ফেসবুক পেজে বারবার বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তির কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়, এটা সারা বাংলাদেশের সাধারণ মানুষের, সাধারণ নারীদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কারো ব্যক্তি মালিকানা নেই, এই ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু যারা আক্রমণ করছে তারা কি মানে আওয়ামী লীগের পক্ষ থেকেই আক্রমণ হচ্ছে, এই সাধারণ ধারণাটা তো করা যেতেই পারে, যেহেতু প্রফেসর ইউনূস এখন আওয়ামী লীগের অন্যতম প্রধান শত্রুতে পরিণত হয়েছেন। কিন্তু এই গ্রামীণ ব্যাংকে যারা মানে চাকরি করছেন তাদের মানে বিপদে ফেলার কারণ কি? তাদের কি দোষ? তারা কি দোষ করলেন? এই প্রশ্নটা কিন্তু উঠছে। তাদের জনজীবন অনিশ্চিত করে, তাদের আতঙ্কের মধ্যে রেখে আদতে লাভটা কি? এই প্রশ্ন উঠছে। সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীর সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়ে তাকে 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। সেই আনিস আলমগীর এক ধরনের মন্তব্য করেছিলেন, বলা হচ্ছে, বিভিন্ন দিকে আলোচিত হচ্ছে যে সেই সকল মন্তব্যের কারণেই তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকে আক্রমণ করবে, আওয়ামী লীগ গ্রামীণ ব্যাংকে আক্রমণ করবে। জুলাই যে জাদুঘর করা হয়েছে গণভবন, সেই গণভবনে মানে জুলাই জাদুঘরে তারা আক্রমণ করবে, এই ধরনের মন্তব্য করে তিনি বিতর্কিত হয়েছিলেন। এবং অনেকেই বলেন যে গ্রামীণ ব্যাংকে আক্রমণ করবেন, এই ধরনের মন্তব্য করার কারণেই তাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে। যদিও আমরা জানি না যে মূল কারণটা কি। হাদির আহত হওয়া কিংবা আক্রমণের শিকার হওয়ার পরে একটা পক্ষ আনিস আলমগীরকে দোষারোপ করতে থাকেন যে হাদিকে মানে আক্রমণ উপযোগী করে তুলেছেন বিভিন্ন বয়ানের মাধ্যমে আনিস আলমগীর সহ অনেকে। এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। অর্থাৎ বিভিন্ন জনের বক্তব্যে বিশ্লেষণে গ্রামীণ ব্যাংক একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। কারণ সেটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, প্রফেসর ইউনূস তৈরি করেছেন, প্রফেসর ইউনূসের সঙ্গে আপনাদের শত্রুতা থাকতেই পারে, শত্রু হিসেবে গণ্য করতেই পারেন, কিন্তু তার জন্য গ্রামীণ ব্যাংকে যারা লক্ষ লক্ষ মানুষ যারা চাকরি করছে, জীবিকা নির্বাহ করছে, তাদের জীবনে যদি আপনি আতঙ্ক তৈরি করেন, তাহলে এটা কোনোভাবেই মানবিক কাজ হবে না বলেও বিজ্ঞজন যারা নিরপেক্ষভাবে আলোচনা করার চেষ্টা করেন তারা বলার চেষ্টা করছেন। দর্শক, আপনার কি মনে হয় গ্রামীণ ব্যাংকে একের পর এক এই আক্রমণের কারণ কি? আওয়ামী লীগ কি এক ধরনের রাগ, ক্ষোভ কিংবা রাগের ঝাল তুলছে এটাতে? এটা করে মানে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে যেহেতু রয়েছে, একটা ব্যাংক হিসেবে, সেখানে আক্রমণ করে তাকে ক্ষতিগ্রস্ত করে কিংবা তার কর্মকর্তা কর্মচারীদের আতঙ্ক তৈরি করে কি কোনো লাভ আদৌ হবে? এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার ছাড়লেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিলে ভারতের 7 সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে।
সেকেন্ডের মধ্যে এই হুঙ্কার পৌঁছে গেল দিল্লি। গরম হলো পুরো ভারত। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে শাসালো মোদির দেশ। এরপর বুধবার অর্থাৎ বিজয় দিবসের একদিন পর হাসনাত আব্দুল্লাহ আবার হুঙ্কার ছাড়লেন। খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতীয় হাই কমিশনকে শুধু ধমক না, লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি ভারত বাংলাদেশ সম্পর্ক। যেন ঠিক এই মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাংলাদেশের একমাত্র শত্রু দেশ ভারত। তেমনি পাকিস্তানকে টপকে যেন ভারতের 1 নম্বর শত্রু দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। হাসনাতের 7 সিস্টার্স ভেঙে দেওয়ার হুমকির বিপরীতে ভারতের শোরগোল পড়ে গেছে। মনে করিয়ে দেওয়া হয়েছে ভারত পারমাণবিক দেশ, চাইলে সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে ভারত। ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ, এমনটাই টুইট করেছেন ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা কর্নেল অজয় কে রায়না। এদিকে এভাবে আচরণ করতে থাকলে বাংলাদেশকে শিক্ষা দিতে হবে বলে হুমকি দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ হঠাৎই হাদি ইস্যুতে যেন লঙ্কা কাণ্ড বেঁধে গেছে গোটা অঞ্চলে। এই পরিস্থিতির মধ্যে বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। যদিও হাদির উপর হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে এমন দাবি করে গত 14 ডিসেম্বর ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানায় বাংলাদেশ। যদিও এমন দাবি প্রত্যাখ্যান করে ভারত। এই ঘটনার পর হাসনাত ও ডাকসু নেতাদের ভারত বিরোধী বক্তব্য ও স্লোগানের জেরে 17 ডিসেম্বর বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম। হাই কমিশনারকে তলব করে কি বলা হয়েছে তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে ভারত জানায় বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত। বাংলাদেশের অবনতির দিকে থাকা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন। ভারতের এহেন কথায় প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, গত 15 বছর নির্বাচন নিয়ে ভারতের এমন বিবৃতি আমরা দেখিনি। এখন তাদের দেওয়ার নসিহত আমরা মেনে নিতে চাই না। ভারত চাইলে শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাতে পারে। তিনি ভারতে বসে গণমাধ্যমে বক্তব্য দেন, পাশের দেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। অর্থাৎ সরকারের সাথে সরকারের তিক্ততাও প্রকাশ্যে আসতে শুরু করেছে। বুধবার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দুপুরের পর ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। কারণ হিসেবে বলা হয়, চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইব্যাক বাংলাদেশের ওয়েবসাইটেও এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর 2টার পর আর কোনো কার্যক্রম চলবে না। অর্থাৎ 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুঙ্কার ভারতের সব মহলে আলোড়ন তুলেছে। এই খবরে ছেয়ে গেছে ভারতের সব গণমাধ্যম। দেশটিতে আলোচনায় উঠেছে যে দেশটাকে 71 সালে এতটা দেয়া হলো, সেই দেশটা কেন ভারতের বিরুদ্ধে লেগেছে আদা জল খেয়ে। পশ্চিমবঙ্গের বাঙালি সমাজে যেন ঝড়ই বয়ে গেছে হাসনাতদের এমন ঘটনায়। দেশের প্রশ্নে ভারত যেমন এক হয়ে যায়, এক্ষেত্রেও তেমনটাই দেখা গেছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হাসনাতের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, এমন বক্তব্যের ভিত্তি নেই। তবুও প্রতিক্রিয়া আদতে শুরু হয়েই গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, ভারত কি বসে থাকবে? বিপদে পড়তে পারে বাংলাদেশ। ভারত এখন কি করতে পারে? বিশ্লেষকরাই বা কি বলছেন? ভারত কেন হাসনাতের এই 7 সিস্টার্স মন্তব্যে এতটা তেতে আছে, সেটা বুঝতে হলে ভারতের অভ্যন্তরীণ ভূরাজনীতি বুঝতে হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মাত্র 20 থেকে 22 কিলোমিটারের একটি সরু পথ দিয়ে যুক্ত থাকে। একে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। ভারতের ভয় হলো, কোনোভাবে যদি এই পথ বন্ধ হয়ে যায় বা ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী অস্থিরতা তৈরি হয়, তবে ভারত তার মূল ভূখণ্ডের সাথে এই অংশের যোগাযোগ হারাবে। আর সেই স্পর্শকাতর জায়গাতেই আঘাত করেছে হাসনাত আব্দুল্লাহ এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয় কে রায়নার টুইট আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারি প্রমাণ করে যে ভারত বিষয়টিকে কেবল একজন রাজনীতিবিদের বুলি হিসেবে না দেখে একে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে গণ্য করছে। হাসনাত বলেছেন, ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এদেশের সন্তানকে বিশ্বাস করে না, আপনারা মানে ভারত যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছেন, বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার্স আছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব। চিকেন স্নেক ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা, সেখানে ঢিল দিয়ে যেন পুরো ভারতের মাথায় খারাপ করে দিয়েছেন হাসনাত। তো ভারত এখন কি করতে পারে? বিশ্লেষকরা মূলত 3টি দিকের কথা বলছেন। প্রথমত, কূটনৈতিক একঘরে করার চেষ্টা। ভারত যেভাবে নির্বাচন এবং চরমপন্থী গোষ্ঠী শব্দগুলো ব্যবহার করছে, তাতে বোঝা যায় তারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে
প্রমাণের চেষ্টা করছে। দ্বিতীয়ত, ভিসা ও বাণিজ্যিক কড়াকড়ি। ভিসা সেন্টার বন্ধ হওয়াটা কেবল ট্রেইলার হতে পারে। ভারত যদি দীর্ঘমেয়াদে সীমান্ত বাণিজ্য বা চিকিৎসা ভিসা বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হবে। তৃতীয়ত, সীমান্তে কঠোরতা। সীমান্তে বিএসএফ এর তৎপরতা বাড়িয়ে এবং সেপারেটিস্টদের মদত দেওয়ার পাল্টা অভিযোগ তুলে ভারত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ জারি রাখতে পারে। কিন্তু ভারতের এই চাপ কি সইতে পারবে বাংলাদেশ? সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, আমাদের বুঝতে হবে নীতিগতভাবে স্পর্শকাতর বিষয় কোনগুলো। সেভেন সিস্টার্স নিয়ে কথা বলাটা ভারতের জন্য চরম উদ্বেগের। রাজনীতিকদের এই ধরনের বক্তব্যের প্রভাব কখনো কখনো বেশ গভীর হয়। তো ভারত কি আক্রমণের সুযোগ পেয়ে গেল? সমর বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ না হলেও ভারত এখন বাংলাদেশের উপর মাল্টি ডাইমেনশনাল বা বহুমুখী চাপ প্রয়োগ করবে। এর মধ্যে থাকতে পারে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিরুদ্ধে লবিং করা, সংখ্যালঘু ইস্যুকে বড় করে দেখানো এবং অর্থনৈতিক অসহযোগিতা। হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার সাধারণ মানুষের আবেগকে তুষ্ট করলেও এটি ভারতকে বাংলাদেশের উপর খবরদারি করার একটি মোক্ষম অজুহাত এনে দিয়েছে বলেই মত বিশ্লেষকদের। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন খাদের কিনারায়, এটা স্বীকারও করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। একদিকে হাসনাতদের হুঙ্কার, অন্যদিকে দিল্লির শাসানি। ভারত এখন শিক্ষা দেওয়ার যে হুমকি দিচ্ছে তা যদি বাস্তবে রূপ নেয়, তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক ভয়াবহ অস্থিরতা শুরু হতে পারে। তবে বাংলাদেশও আগের মতো নতজানু হয়ে থাকার নীতিতে নেই, সেটাও পরিষ্কার। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।